বড় ভাই পৌরসভার সাবেক দুইবারের মেয়র আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তসলিমউদ্দিন চৌধুরী ছোট ভাই শাহাবুদ্দিন আলো চৌধুরী একসময় বলতেন যে মোস্তাফিজ সাহেব আনারসের মতো একজন মানুষ। আনারস কিরকম বাহিরে কাটা ভিতরটা নাকি মিষ্টি লাগে। আজকে সময়ের ব্যবধানে তিনি হয়তো এই কথাটা উল্টোই অন্যভাবে বলতে পারেন, অন্য কোনো ভালো কথাও বলতে পারেন। এই বিবেচনায় আমি এই নলছিটি পৌরসভার আপনাদের স্মরণকালের মধ্যে নলছিটি পৌরসভার মেয়র হিসেবে সার্থক সফল মানুষ আপনাদের আজকের একটু আগে যে বক্তব্য রাখলেন দমদমবাসীর প্রাণের মানুষ মাহফুজ খানের ছোট ভাই এবং ব্যক্তিগতভাবে অভ্যাসগতভাবে যে পরিবারের সদস্যরা আপনারা জানেন মাহফুজ খান বৃত্তি দেয়, মানুষকে সাহায্য দেয়, ইফতার দেয়, বিভিন্ন ভাবে সাহায্য করে। একইভাবে মাহফুজ খানেরও একটা চরিত্র আছে। এক জায়গা দিয়ে দুঃখ টাকা পয়সা পাইলে ভাই দেও বইনে দেও, ওই দুঃখ যতক্ষণ পর্যন্ত গরিবের বিলাই না দেবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নাই। এই মানুষটি এইমাত্র আপনাদের মাঝে বক্তব্য রাখেন। স্মরণকালের মধ্যে নলছিটি পৌরসভায় মাসুদ খান একজন সফল মেয়র, তার সঙ্গে আমার চরিত্রের একটা মিল আছে। শুধু আমার শেষ পয়সাটি পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় খরচ করবার মতো মানসিকতা আমারও আছে। আমি আমার জীবনে কখনোই আমার হাতে হাত পাচ্ছে সামনে এরকম খালি হাত আমার ছোট্টবেলা থেকে কখনো বিজয় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আপনাদের দোয়ায় আমি আমাদের ভোটে 2009 সালে নির্বাচিত হয়ে 5 বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে সামান্য সরকারি অর্থ বরাদ্দের বিভাজনের মধ্যে উন্নয়ন কার্যক্রম যতটুকু সম্ভব চেষ্টা করেছি একটু সততার সাথে। সেইখানে আপনাদের সামনে প্রশ্ন হলে এই 3 জন প্রার্থীর মধ্যে একজন আমি বললাম বয়সে আমার বড় মুরব্বী, তিনি একজন প্রবীণ ব্যক্তি, চৌধুরী পরিবারের সন্তান, তিনি একজন ভদ্র মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি 2বারের মেয়র, তিনি মুক্তিযোদ্ধা, তিনি আওয়ামী লীগের সভাপতি। সৌভাগ্যক্রমে তাকে আমাদের নেতা আল্লাহ আমির হোসেন আবু তাকে ভালোবাসেন, পছন্দ করেন, নির্ভরশীল ব্যক্তি হিসেবে মনে করেন। তিনি হলেন জনাব তসলিমউদ্দিন চৌধুরী। অপর একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি আমার সঙ্গে আমার মোল্লারহাট ইউনিয়নের সেক্রেটারি হাবিব মাস্টারের প্রস্তাবে আমি তার মাধ্যমে আমার সালাউদ্দিন খান সেলিমকে আমার কমিটির সাংগঠনিক সম্পাদক করেছিলাম। তিনি সাংগঠনিক সম্পাদকের পরে ব্যবসা বাণিজ্য করে আজকে শুনলাম অনেক টাকা তিনি ইনকাম ট্যাক্স দেন, তার সম্পদ বিবরণী অনেক বড়, তিনি একজন অর্থ সম্পদবানী মানুষ। সুতরাং তিনি একজন ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, আমার ছোট ভাই তিনি। আমি হইলাম বড় ভাই এবং ছোট ভাইয়ের মাঝখানে একজন মাঝে ভাই। মাঝে ভাইরা একটু ব্যতিক্রম ধর্মী হয়, কারণ একদিকে শাসন আর একদিকে স্নেহ করতে হয়, একটু 2 দিকের কাম থাকে আর কি। সেই বিবেচনায় আমি আমার প্রতিযোগিতার জন্য যে পদ্ধতি বা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের মাঝে আসছি সেটি হলে আমি 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। সেই সময়ের মধ্যে এই নলছিটি উপজেলা সারা নলছিটি বলতে পারি না, আমার দক্ষিণ অঞ্চলে এমনকি চুরি ডাকাতি পর্যন্ত নিয়ন্ত্রিত ছিল। আপনার ওই 5 বছর পুলিশের তালিকার মধ্যে, কোর্টের তালিকার মধ্যে কেসের সংখ্যা একটু কম ছিল, কারণ আমার কোন সন্ত্রাস বাহিনী, আমার কোন রাতের বাহিনী, আমার কোন টেন্ডারের বাহিনী ছিল না। সুতরাং এটাকে কেন্দ্র করে কোন সংঘাত, কোন মারামারি, কোন বিদ্বেষ ছিল না। এবং নলছিটির মধ্যে 5 বছর ব্যাপক কোন উন্নয়ন করার সুযোগ না হইলেও অন্তত সামাজিক একটি ভারসাম্য শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান ছিল। এটি আমার 5 বছরের আমল নামা। আপনারা এটা পরীক্ষা করতে পারেন। এখানে 2-1 মানুষ ছোটখাটো কোনো কাজের জন্য যদি জীবনে আমার কাছে চেয়ে থাকেন, মামলা মোকদ্দমা, ছোট্ট প্রক্রিয়ার অন্য কোনো কাজ, এর জন্য আপনার এই ইউনিয়নে আমি 34 জন মুক্তিযোদ্ধাকে একদিনে এক আদেশে 34 একর খাস জমি বরাদ্দ দিয়েছিলাম। সেই আমার নেতা, সদ্য নেতা, বাংলাদেশের জাতীয় নেতা
বঙ্গবন্ধুর আদর্শের একজন নীতি নির্ধারক, শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ, আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আমির হোসেন আমু, তিনি আমাকে বলছিলেন, তুমি যে জমিতেছ তোমার তো জীবনে আর কিছু কামাই করার দরকার নাই। এই প্রশ্নের প্রেক্ষিতে আমি ওই 34 জনকে মুক্তিযোদ্ধা সংসদে ডাকছিলাম। তারপর আমার নেতার সামনে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনারা একটু বলেন তো কেউ কি একটা পান আমারে খাওয়াইছেন? এর মধ্যে যদি কেউ থাকতে থাকেন তাহলে আপনারা দেখবেন আপনার দপ্তর ইউনিয়নের 34 একর সম্পত্তির দাম কত। আমার ভাই যেটা হিসাব করে বলছিল, যদি ঠিক মতো আমি ওই যে কামাই করতে পারতাম তাই কিন্তু আমার ওই যে টাকার প্রার্থীর সঙ্গে আমিও কিন্তু টাকা দিয়ে লড়তে পারতাম। কিন্তু এইরকম কোন অভিযোগ কি আমার মধ্যে আসে আপনাদের? তাহলে একটা মানুষ সরকারি বরাদ্দের কোনো অপচয় করলো না, আপনাকে কার জমি দিয়ে টাকা কামাই করলো না, আপনি একইভাবে 39 বিভিন্ন স্কুলে নিয়োগ একটা পান বিনিয়োগ যদি কেউ খাওয়াই থাকে তাহলে আমার বড় বিষয়ে ছোট ভাই আছে, এখন আপনারা ভোট দেবেন না। ভোট দেবেন কিভাবে? ভোট হলে আপনার কাছে একটা টাকা জমা রাখলে সেটি একটি আমানত। সেই টাকাটা যদি আপনি অপচয় করেন বা আত্মসাৎ করেন সেটা হলো আমানতের খেয়ানত। তাহলে আপনার ভোটটা আপনার কাছে ভোট চাইতে মূল্যবান একটি আমানত। সেটিকে আপনার সঠিক ব্যক্তির কাছে, উপযুক্ত ব্যক্তির কাছে জেনুইন ভোট পাইতে পারে এরকম ব্যক্তিকে দেওয়াটাই হলো আপনার আমলের কাজ, আমলের খেয়ানত নয়। এখন আমি নির্বাচনে 5 বছর যাওয়ার পরে ইউনূস লস্কর সাহেব নির্বাচিত হইলেন। তিনি 2009 সালে আমার সঙ্গে প্রার্থী ছিলেন। তিনি আমার সঙ্গে 62টি কেন্দ্রে 54টা ভোট পাইছিলেন। সেই লোকই পরে যখন প্রতিদ্বন্দ্বিতা করছে 2014 সালে তিনি 1,06,000 ভোট পাইছেন। এখানে তার সঙ্গে ভাইস চেয়ারম্যান হচ্ছে দুলাল শরীফ সাহেব, তিনি 98,000 ভোট পাই, বললো যে সালারা আমাকে কেন 8,000 ভোট কম দেন। এত জনপ্রিয় একজন মানুষ ইউনূস লস্কর সাহেব। এর পরের নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হয়েছিলাম। সেইখানে আমাদের যে সিদ্দিক ভাই প্রার্থী হওয়ার পরে আমি চিন্তা করার সুযোগ নয়, তিনি এত জনপ্রিয় যে আমি সাহস করে তার সঙ্গে দাঁড়াইতেই পারলাম না। সুতরাং আপনারা জানেন যে এই দুই ভাইরে যদি আমার একটু ভালো হইতো, যেমন ইউনূস লস্কর আমার নানির আপন মামাতো ভাই, সিদ্দিক ভাই আমার বড় ভাই, এই দুই ভাইরেও যদি এবার পাইতাম একটু, তাহলে আপনাদের নিয়ে তাদের সঙ্গে একটা হিসাব নিকাশ করতে পারতাম। কি বলেন? পারতাম না? কিন্তু ওনারা কেন ভাগ্যে গেল আমি জানি না, কিন্তু ওনাদের যে জনপ্রিয়তা তাতে ওনাদেরও প্রতিযোগিতায় আসা উচিত ছিল। আমি সিদ্দিক ভাইয়ের সঙ্গে নির্বাচনে দাঁড়াবার পরে আমাদের নেতা আলহাজ আমির হোসেন আমু, তিনি পনির ভাই, ওই আব্দুল মান্নান রসুল, ওই যে শুরু চেয়ারম্যান সহ সিএস জাকির সহ অনেক ব্যক্তিরা, আমি যখন প্রার্থী হলাম তাদের নাম বললাম, খান সাইফুল্লাহ পনির, আব্দুল মান্নান রসুল সহ আমার 3 তলার বাসা থেকে এসের নিচতলা পর্যন্ত জালকাঠি সকল রাজনৈতিক দলীয় নেতা কর্মীরা আমার বাসায় গেলেন। আমাকে মোবাইলটা ধরিয়ে পনির ভাই আমার কাছে, খান সাইফুল্লাহ পনির আমার কাছে মোবাইলটা দিলেন, আমি লাউড স্পিকার দিলাম। সেখানে আমার নেতা আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় তিনি বললেন, তোমার যা বয়স, তোমার যা যোগ্যতা আছে, তোমার আর উপজেলা চেয়ারম্যান করা কি উচিত? তোমাকে জেলা পরিষদ চেয়ারম্যান দেব। আমি আসলে গতকালকে গল্পটা বলছি, আজকে আবার বলি। তাহলে তিনি তো আমাকে জেলা পরিষদ চেয়ারম্যান বানাইছে না? তাহলে তিনি আসলে ওয়াদা করলো কিনা? তাহলে আমরা একটু সবাই মিলে দোয়া করি, ওয়াদা বরখেলাপকারী যেন বেহেশতে প্রবেশ করে। যদি না পারি কাজ পারলাম না কেন? আপনারা না বলতে আর না মারতে এই কথাটা না বলতে। আমি গতকালকে ওই মালিপুর দরবার শরীফে বসি, বেহেশতের স্পেস এত বেশি সেখানে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। তারপরে 160 কিতাবের মধ্যে 160 নবীর কাছে ওহী নিয়ে আসে। তার মধ্যে তিনি জিবরাইল আলাইহিস সালাম একটু মনের মাসিনা থাকলো যে আল্লাহ, আমি এই যে ওহী নিয়ে যাই, এর মধ্যে বেহেশতের কথা শুনছি, আসলে বেহেশতের মানুষ কালা। এই জন্য আল্লাহ বললেন যে তুমি যাও মসজিদে নববীতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যে মসজিদে নববী যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, সেই
পাশাপাশি একটা নীলাদ্রি নামের জায়গা আছে, এটি হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের অংশ। সেখানে আল্লাহ ওই মসজিদের মধ্যে যায়, দেখবে একজন লোক নামাজ পড়ে, তবে পিছনে যাইয়া তার সঙ্গে কোনো বেয়াদবি করবো না, সালাম আলাইকুম। যখন নামাজ পড়ে সালাম ফিরাইলো, সালাম ফিরাবার পর উনি জিবরাইল আলাইহিস সালাম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দাঁড়াইছে। আমি বললাম যে আপনি তো আল্লাহর পেয়ারা একজন নবী, আমরা মানে একজন আল্লাহর পেয়ারা বান্দা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, আপনার আমরা একটু মানটা পরীক্ষা করি। সেই জন্য জিজ্ঞেস করলো জিবরাইল যে তাহলে বলেন তো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? তখন উনি আসমানের দিকে অর্থাৎ আকাশের দিকে আর নিচের দিকে চাইলো, চাইয়াই বললো যে আসমান জমিনের কত জায়গায় তো জিবরাইল দেখতে পাইতেছি না। আমার মনে হয় আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হয়ে গেছে। মানুষ হিসাবে আসমানের দিকে চাইয়া জমিনের দিকে চাইয়া কয় যে আপনার বাইরে, তখন আরেকটা আবদার করলো আল্লাহর কাছে, আল্লাহ এই যে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের এর মধ্যে এই যে একজন পাইলাম, বেহেশত 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 শুনি, বেহেশতটা একটু আমার আল্লাহ রাস্তায় দেখতে পারেন, দেখাই পারেন। তখন জিবরাইল আলাইহিস সালামের পাকটা হলো 700 পাকটায় উনি কয়েছে যে ঠিক আছে তুমি ছোট বেহেশতটা দেখ। পাকটা গুলা উঠতে উঠতে দেখতে দেখতে গাছ হয়ে গেছে। আল্লাহ আমি একটু জানতে চাইতে বেহেশতের কোন পরিমাণ জায়গা আমি উপস্থিত হয়েছি। তুমি আজ পর্যন্ত 10 ভাগের একটা পাইতে পারো না। আমার পরে আমার আলহামদুলিল্লাহ কাজে আল্লাহ মন আর বাহিরে আল্লাহ আমার দেওয়া হয়ে গেছে যে 10 ভাগের এক ভাগ আছে, পাঁচটা ব্যথা হয়ে গেছে। আপনারা যে কনসেপ্ট করিয়ে কইলেন যে না হইবে না বেহেশতের জায়গা কম জায়গা দুনিয়া এবং একজন বেহেশতবাসী একটা বেহেশত হলো একজনের জন্য এই দুনিয়া 10 গুণ এক একটা মানুষের জন্য। আমাদের নেতা এসব দীর্ঘদিন পরীক্ষিত অনেক ভালো মানুষ, নবীন মানুষ, আমরা একটা দোয়া করি এই কারণে তাকে জায়গাটা আমরা কনফার্ম করে দিলাম আর কি আমাদের নেতা হিসেবে আমরা এটা করতে পারি। যাই হোক, আমি এই রসিকতার দিকে না দিয়ে আমি একটু বললাম আমাদের নেতা, আমি যখন 2014 সালে প্রার্থী হইলাম, আমাকে বললো যে তুমি উঠে দাও গ্রাম আমার চাপের মুখে। তখন আমার কর্মীরা অনেকেই আমাদের এখানে অনেক অবস্থা দেয়, কেউ শরীরে আত্মহত্যা করতে চায়, কেউ লাফাই পারে যে আমরা এটা মানি না, আপনি উঠে পারবেন। এইসব সংবাদ আমার খোলায় দেখা ভাইয়া সব বিমানে দ্রুত চলে আসে, মনে করছে যে আমাদের বাপ বোধহয় বিদায় হয়ে যাবে, সে এই দুঃখ সইতে পারবে না। তারপর বাপের দেশে আসলো, আমার তালুকাটি আসা বললো যে বাবা আমি তখন আড়াইপুরের সম্পত্তি বিক্রি করছি রাধাবাদী থেকে, সেই সম্পত্তির দাম আছে 80 লক্ষ টাকা। কোনো কাস্টমার না থাকার কারণে জরুরি ভিত্তিতে বিক্রি করছি 18 লাখ টাকা। তখন পর্যন্ত আমার কিছু টাকা হাতে আছে, 14 লক্ষ টাকা দাম ছিল। আমার ছেলে এবং মেয়ে বলে যে বাবা চলো আমরা ওমরা করতে যাই। সেই 19 রমজান মাসে পূর্ণ মেয়াদে আমি রমজান মাসে ওই মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর এবং মসজিদে নববীতে কাটাইছে এবং সেখানে বসে প্রতিজ্ঞা করিয়াছে যে আল্লাহ যেভাবে রাখছে সব জীবন স্বাভাবিক জীবনযাত্রা চালু করতে পারি। এরপরে আমি ওই টার্মে আর নির্বাচন না করিয়া আমি সুস্থ ছিলাম, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলাম। কিন্তু এরপরে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমার নেতা আবারও আমাকে ভালোবাসা তার একটা গুরু দায়িত্ব আমাকে প্রধান নির্বাচনী এজেন্ট। এখানে কেউ এজেন্ট ছিলেন এরকম কোন লোক আছে? ওই এজেন্ট ফান্ডগুলো আমার স্বাক্ষর দেখছেন আপনারা। আমি তার দায়িত্বে থাকতে মোবাইল গাড়ির রিকুইজিশন, তার টাকা পয়সার হিসাব নিকাশ সব আমার। আমি ভাবলাম এইটা করতে যাইয়া আপনাদের সঙ্গে কিন্তু দেখা হয়েছিল আমার। তারা এই কেন্দ্রে ভোট দেন, তারা ওই কেন্দ্রে ভোট দেন, তাদের সঙ্গে ভরতকাটি কেন্দ্রে তারা ভোট দেন, তাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি
আমি দেখলাম যে জনগণের ভালোবাসা, হৃদয়ের স্পন্দন আমার প্রতি আছে। তখন আমি আশান্বিত হইলাম, আমার নেতা যখন আমাকে এত বড় গুরু দায়িত্বটা দিলেন, উনি হয়তো আমাকে এইবারে আমাকে হয়তো আমার পছন্দের মানুষ হিসেবে গ্রহণ করতে পারে। তার স্নেহ মমতা হয়তো আমার ভাগ্যে দেখে। এই জন্য মানুষের ভালোবাসা আর আমু ভাই দেওয়া দায়িত্ব মিলাইয়া আমি ভাবলাম যে তাহলে নির্বাচন একটা করি। জেলা পরিষদ যখন পাইছি, এরপরে একটু উপজেলায় দাঁড়াই, দেখি জনগণ যেহেতু ভালোবাসে, আমি দাঁড়াইতে আসলাম। আসার পরে ওই যেমনে আর কি রয়ে গেল। এখানে আমাকে বাদ দিয়ে আমার বড় ভাই জনাব তসলিমউদ্দিন চৌধুরী, তিনি পৌরসভা ভিত্তিক রাজনীতি করেন এবং তিনি যদিও আওয়ামী লীগের সভাপতি, যদিও তিনি 2 বারের মেয়র ছিলেন, এর আগে মেয়র ইলেকশন করেছেন, তাকে ডাকিয়ে নেওয়া প্রার্থী করলো আমার পাশাপাশি। আমি আমার নেতার সারা জীবনের জন্য স্নেহ বঞ্চিত হইলাম, আশীর্বাদ বঞ্চিত হইলাম, তার কাছ থেকে অনুকম্পা বঞ্চিত হইলাম। কিন্তু এখন আমি যখন সিদ্ধান্ত নিয়ে 7ই জানুয়ারি থেকে মাঠে মাঠে বাংলাদেশে সর্বপ্রথম আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করব, এই ঘোষণার মধ্যে দিয়ে আমি সব জায়গায় গণসংযোগ করলাম, আপনাদের সঙ্গেও দেখা হয়েছে। এখন তো আমি ফেরতে পারি না। আমার ভরসা হইলে আপনারা, জনগণের ভালোবাসা। আমার ভরসা হইল লঙ্গি পেন্দা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ যেমন মাসুদ খানের আছে, মাসুদ খান তার ভাই একজন শত শত কোটি টাকার মালিক, তার কাছে গরিব মানুষের মূল্য আছে না? না। এলাকার গরিব মানুষের কর্মসংস্থান কি মাসুদ খানের দ্বারা হয় না? আপনারা এই যে টোল কালেকশন করে সেখানে পর্যন্ত আপনাদের সন্তানরা, এইখানে যত ব্রিক কিনতে বলেন সেইখানে তার এই এলাকার সন্তানরা, অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেগুলোর মধ্যে মাসুদ খান এই জায়গায় শত শত হাজার হাজার মানুষকে এইখানে রমজান মাসে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানসিকতা সম্পন্ন মানুষকে আসলে অর্থ সম্পদ দেওয়া উচিত। তার কাছে অর্থ সদ্ব্যবহার জানে না, সেই সব অর্থবিত্তশালী মানুষগুলো বেহেশতিও না, তারা কোনো সেবামুখী মানুষ না। সুতরাং আমি গরিব মানুষের গতকালকে ওই যে কলকাতার 12 একটা সভা করছিলাম, সমস্ত গরিব মানুষ। আমি যখন বললাম যে নলছিটি উপজেলার ভোট কয়টা আছে আমি জানি না, তবে লঙ্গি পেন্দা মানুষের অনেক ভোট ইনশাল্লাহ আমার আছে। আমি ব্যক্তিগত ভাবে আপনার পোস্টারে দেখেছি যে একজন আদর্শ শিক্ষক বাবার সন্তান। আমার বাবা অত্যন্ত এতিম মানুষ ছিলেন, তিনি তার দাদা চালই পর্যন্ত তার বাপ সবাই একজন পুরুষ সদস্য, কোনো নারী সদস্য তার ফুপু ছিল না, তার দাদার বোন ছিল না, তার চালই বোন ছিল না। এই এতিম সন্তানটির জমি জমা ঘর দুয়ার, তিনি ছোট্টবেলা 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা আম্মাকে হারিয়েছেন আর জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। সেই রকম আমার বাবাও মিলাইলে প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি। এই এতিম বাপের 8টি সন্তানের মধ্যে একমাত্র আমি সন্তান। 12 বছর পর্যন্ত বাপের জমা ভেঙে ঘুমাই, এরপরে আইসি পড়া পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত বাপের পাশাপাশি আমি বিছনায় শুয়ে রাত্রে গল্প করতাম তার করুণ কাহিনী, তার ইতিহাসে তার জীবন কাহিনী। এই যে বাকরগঞ্জের এমপি মাসুদ রেজা সাহেব, তার বাবা মোহাম্মদ আলী, তার চাচা ওয়াজেদ আলী, তারা এবং আমার বাবা 3 জন একত্রে দারোগা চাকরি পেয়েছে। কিন্তু আমার বাবার ওই ছোট্টবেলা থেকে বাড়ি যাওয়ার পরে নোয়াখালীতে মাদ্রাসা পড়েছে, বরিশালে বিএম কলেজে পড়েছে, শিক্ষকতার বাইরে গ্রাজুয়েট হয়ে 6-7 বই যাচ্ছে, কিন্তু সব ছিল তার মাসের কোথায় যায়। তার কাছ থেকে শুনছে আমার দাদি কাঠ ভেটিটা কিনেছে, ঘরটা খালি। এই এতিম বাবার কাহিনী শুনতে শুনতে তার প্রতি আমার একটা মমতা, তার প্রতি একটা শ্রদ্ধা। আমি একজন পিতা মাতা ভক্ত সন্তান। আমি সপ্তাহে প্রত্যেক শুক্রবার আমার মায়ের নামে করা ওই উৎসগ্রাম, যেখানে আমার বাড়ি থেকে 3 মাইল দূরে, সেইখানে আমি শুনছি যে গরিব মানুষ ধনীর 500 বছর আগে বেহেশতে যাবে। সেই কারণে আমি আমার মায়ের নামে মসজিদ করছি উৎসগ্রামে। প্রতি শুক্রবার আমি সেই মায়ের নামে করা মসজিদে আমি জুমার নামাজ আদায় করি। একইভাবে আমার
কোনো প্রতিশ্রুতি আপনারা জানেন আমার শিক্ষা দীক্ষার যে যোগ্যতা, আমি একজন আইনজীবী হিসেবে আপনারা যারা জানেন ঝালকাঠিতে 2-4 জন আইনজীবীর মধ্যে আমার একটা সুনাম আছে। পেশাগত ভাবে আমি কিন্তু এই 40,000 টাকা ভাড়া এই উপজেলা চেয়ারম্যান চাইতে আমার কম হইলে মোটামুটি সুস্থ আছে। আমি সেই আদর্শ বাবার সন্তান, সেই সন্তান হিসেবে 2009 সালে আমার বাবার দেওয়ার টাকা দিয়ে আমি প্রথম আমার বাবা প্রস্তাবের সমিতির মাওলানা সোহাগ, তিনি হলেন সমর্থক। আমার মা আমাকে জামানতের টাকাটা দিয়েছিল 10,000 টাকা, সেইটা দিয়ে আমি নির্বাচন করি। নির্বাচনের পরে বিজয়ী হওয়ার পরে আমার বাবা পরিষ্কার বললেন যে আমি কিন্তু আল্লাহর কাছ থেকে চাইয়ে তোর জন্য চেয়ারম্যানই আছি, জীবন দশা যেন আল্লাহর কাছে আমার কোনদিন আমি শুনি না আমার সন্তান অসৎ এই দায়িত্ব পালনে অসততার পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এবং আমার বাবার পরামর্শ উপদেশ অনুযায়ী আমি কিন্তু সেটা আজ পর্যন্ত রক্ষা করতে সক্ষম হয়েছি। আমার মায়ের কাছে শিখেছি বৈধ অর্জিত রক্তমাংস বেহেশতে পাবেন না, এই হাদিসটি আমি অক্ষরে অক্ষরে পালন করি এবং সেইখানে আমি এই আদর্শ নিয়ে আমার বাবা পছন্দ করার শিক্ষক হিসেবে প্রতীক আমার আগে ছিল। এবছর আমি দোয়ার কলম প্রতীক চাইছি, ইনশাল্লাহ দোয়ার কলম পাইছি। যেখানে আমার বাবার আশীর্বাদ ছিল, আমার মা এখনো জীবিত। আজকে মাসুদ খান আমার মায়ের সঙ্গে দেখা করেছেন, দেখে আসতে চায় না আমাদের বসা তসবিহ আছে। আমার মা এখন 90 বছর উঠতে বয়স 30-13 বছর লাগছে। সেই মায়ের সন্তান, বাপের দিক থেকে মায়ের দিক থেকে কোনো অবৈধ অর্থ রক্ত আমার শরীরে নাই। আমি ইচ্ছে করলে কোনো দুর্নীতি করতে পারি না জন্মগত কারণে। এখন আপনাদের কাছে বিবেচনার বিষয়, সময় অতিক্রান্ত হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, নির্বাচনে আপনার ভোটাধিকার একটা পবিত্র আমানত। ভোটটা দেওয়ার কথা যাকে খুশি তাকে দেবো তা না, ভোটটা দিতে হবে যাচাই বাছাই করিয়া যিনি ভোট পাইতে পারে যোগ্য থাকে। আমার বড় ভাই তসলিমউদ্দিন চৌধুরী, ছোট ভাই সালাউদ্দিন খান ছেলে, তার মাঝখান থেকে আপনারা বিবেচনা করবেন আমার অতীত ইতিহাস, আমার দক্ষতা, আমার যোগ্যতা, আমার সততা এবং তাদের সঙ্গে আমার শিক্ষা, আমার অভিজ্ঞতা, আমার দেহের অবয়ব যদি আপনাদের কাছে তাদের সঙ্গে প্রতিযোগিতা যদি মনে করেন তার চাইতে আমার যোগ্যতা কম, তাহলে আমার কোনো ভোটের প্রয়োজন নাই। আর যদি বিবেচনায় আসে যে সৎ ভালো মানুষ ইত্যাদি যদি বিবেচনা আমি উত্তীর্ণ হই, আমার শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা যদি আপনাদের কাছে মনে হয় যে আমি এই ভোটটা পাইতে পারি, এটার উপরে প্রশ্ন আছে, মানুষের সঙ্গে আছে। আমি চ্যালেঞ্জ করি সবসময় দেশে যাই বলি যে আমি আর কিছু করতে পারিবে না পারি, আমার জানাজায় আসবে এইরকম কিছু ভক্ত অনুসারী আমি সৃষ্টি করছি। যে কয়টা জানাজায় আমি অংশগ্রহণ করছি ভোটের জন্য না, আপনারা মিলাই থাকবেন। আপনার এই দম্পত্য এই নার্সারিতে যে কয়টা আমার কাছে যত সময় যার কাছে ছিল, যে কয়টা জানাজা আমি অংশগ্রহণ করেছি, ওই সব পরিবারগুলো যদি আমার জানাজা যায় তাতেই মান থাকবে ইনশাআল্লাহ। সুতরাং তাদের সঙ্গে জানাজার সম্পর্ক নয়, তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক নয়, তাদের সঙ্গে 15 বছরে একবার দেখা হয় না, তাদের বাড়িতে না গেলে আপনাদের দেখা সাক্ষাৎ মেলবে না। সেইটা বিবেচনা করে দেখবেন যে আমি দক্ষিণ থেকে যাওয়ার সময় এই জায়গা দিয়ে যাই, আবার ওদিক থেকে আসার সময় এদিক দিয়ে আসি। আপনারা নর্থ সিটি উপজেলা চেয়ারম্যান যদি আপনারা আমাকে বানান, আল্লাহ যদি আমার ভাগ্যে লেখে থাকে, আপনারা নর্থ সিটি গেলে যেমন পাবেন। আবার যদি পরাজিত আমি হই, তারপর আপনারা আমাকে নর্থ সিটি ঝালকাঠিতে পাবেন। অন্য দুজনের যদি এই বিবেচনা যে এই লোকটি আমাদের আপনজন, এই লোকটিকে আমরা সময় অসময় আমাদের প্রয়োজনের পাশে পাবো, এই লোকটি আমাদের পরীক্ষিত একজন সব ভালো মানুষ, এইটা যদি হয় তাহলে আপনার ইমানি দায়িত্ব আমার বাবার দেওয়া ওই শিক্ষার প্রতি দোয়াত কলম একটা পবিত্র মাত্রা, সেই বিবেচনা নিয়ে আমরা আগেও ভরতেছেন। আবার যদি আপনাদের ভাগ্যে আমার যদি চেয়ারম্যানে থাকতে থাকে, আবার ইনশাল্লাহ আপনাদের কাছে দাবি করি। এবং সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মানুষকে সম্মান মর্যাদা দেওয়া, পদমর্যাদা দেওয়া, এটা আল্লাহর
আল্লাহর ইচ্ছা হয়। কাউকে সম্মান দেওয়া, তার মর্যাদা বৃদ্ধি করা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে। আমার ভাগ্যে যদি লেখা থাকে আমার ঘরের মধ্যে ইসলাম রয়েছে, আমার সন্তান দুটি নামাজি, আমার স্ত্রী নামাজি, আমি ব্যক্তিগতভাবে সৎ এবং নামাজি মানুষ, এই ইসলাম কোরআনের চর্চা যে পরিবারে আছে তার প্রতি একটু দয়া দাক্ষিণ ইসলামী মানদণ্ড আপনাদের কাছে অবশ্যই রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে আবেদন রাখতে চাই, সেটি হলে আপনারা দোয়া করবেন সততার সাথে, নিষ্ঠার সাথে, ঈমান, আমল, আকীদা রক্ষা করে যাতে শেষ দিন পর্যন্ত বাঁচতে পারি। আরেকটি জিনিস আপনাদের কাছে আমি দোয়া চাই ব্যক্তিগতভাবে, আমাদের নরসিটির প্রথম এমপি মকিম হোসেন, তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। এই নরসিটি মাটি মানুষের প্রিয় সন্তান জুলফিকার আলী ভুট্টো, যিনি নরসিটি উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান, ঝালকাঠি জেলা পরিষদের প্রথম জেলা চেয়ারম্যান, তিনবার নির্বাচিত এমপি, সেই লোক নরসিটিতে প্রথম উন্নয়নকারী একজন ভালো মানুষ। সেই জুলফিকার আলী ভুট্টোর বিরোধান, তার মৃত্যুটা স্বাভাবিক কিনা প্রশ্নবিদ্ধ। আপনারা দোয়া করবেন যাতে স্বাভাবিকভাবে মরতে পারি, কোনোভাবে অস্বাভাবিক মৃত্যু যেন না হয়। পায়ে পায়ে মৃত্যু ঘড়ি শুনেই আপনাদের কাছে নিবেদন, আপনারা দোয়া করবেন সততার সাথে, নিষ্ঠার সাথে যাতে আপনাদের পাশে থেকে বন্ধুত্বের পরিবেশে বিদায় নিতে পারে। আরেকটি বিষয়, নির্বাচনে আচরণ বিধি, আপনারা কারোর সঙ্গে সংঘাতে জড়াবেন না। আজকে মাসুদ খান দেখে আসছেন মোল্লারহাটে, দুইটা মাইক পাশাপাশি একেবারে বজায় আসতেছে, মানুষের শব্দ দূষণের মামলা হইতে পারে, সেইটা একেবারে গায়ে পড়িয়া ফাঁকা বাজার কিচ্ছা ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী মনোভাব সৃষ্টি করে। এটা ভয়ভীতি দেখানোর কিছুই নাই, এবং এই সংঘাতে আপনারা জড়াবেন না, আপনারা সংঘাতে জড়াবেন না, কোন প্রকার হটকারিতে উস্কানিতে পা দেবেন না। শান্তিপূর্ণভাবে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আপনার পরিবারের মানুষ যারা আছে তাদেরকে নির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রে নিজ দায়িত্বে নিয়ে আসবে। এটা আপনার এই সমর্থনকে আরো সমৃদ্ধ করবে। আর একটা জিনিস, বাংলাদেশের আজকে মে মাসের 14 তারিখ, 13 তারিখকে এই মে মাসের বৃষ্টি ভেজা 17ই মে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। সেদিনকে আকাশ ভাঙা বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে ভিজে আমি 8 দিন জ্বরে ভুগছিলাম। সেই জননেত্রী সেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করে প্রথমে বলেছিলেন, আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে আসি না, আমি আসছি আমার পিতার স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ শান্তিতে থাকবে, আইনের শাসন সুবিধা পাবে, সুবিচার প্রতিষ্ঠিত হবে, সেই সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমি বিনির্মাণের জন্য বাংলাদেশে আমি আসলাম। প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করব। এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা, 22 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার পাশে 22 জন লোক আত্মহত্যা দিয়েছে। এবং সেই ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি নন্দিত দেশ। সেই নন্দিত দেশের প্রধানমন্ত্রী, বিশ্ব নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে একটা সমৃদ্ধ বাংলাদেশ গর্ব, সেই গড়ার মধ্যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন তিনি নির্দেশনা দিয়েছেন। সেই নির্বাচন কমিশন ইতিমধ্যে 139টি উপজেলা নির্বাচন হচ্ছে। আপনারা বাঘরগঞ্জ সদরের নির্বাচন দেখেছেন, অত্যন্ত সুন্দর একটি নির্বাচন, যেখানে কোনো দলপট হয় নাই, যেখানে কোনো কেন্দ্র দখল হয় নাই, এমনি ভাবে নির্বাচন কমিশন জনপ্রশাসনের পক্ষে, ঝালকাঠি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষে এবং ওসি বা ইউনো সকলে মিলে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে 18 জন পুলিশ থাকবে, তার মধ্যে 6 জন অস্ত্রধারী, প্রত্যেকটা ইউনিয়নের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2টি ইউনিয়নের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর্মি, র্যাব, পুলিশ সকলের টহলে থাকবে। নির্ভয়ে কেউ যদি বলে ফলাফল পরিবর্তন করবে, সে বোকার সঙ্গে বসবাস করে, এটি বাস্তব নয়। সুতরাং আমরা সাহস দিয়ে নির্বাচন কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থী যদি আমি হই, আমার প্রতি ওই দোয়াত কলমে ভোট দিয়ে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন, আপনাদের সেবক নির্বাচন করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।